অধরা, কোথায় তুমি? রান্নাঘরে। কেন? তুমি কি জানো না, সকালে উচ্ছ্বাসিত আলোর সমাগমের একটি সকালে তোমাকে প্রথম না দেখলে ভালো লাগে না? অধরা আধিক্যতা হচ্ছে? সকাল সকাল এসব ভালো লাগে না আজকাল। তাড়াতাড়ি ওঠো, অফিসের সময় হয়ে গিয়েছে। আমি আর কিছু বললাম না। অধরা রান্নাঘর থেকে চিৎকার করে কথাগুলো বলল। আমার মনটা কেমন যেন করে উঠল। কেমন হতো একটু এসে দেখা দিলেই। এর আগে যখনই ডাকতাম তখনই অধরা চলে আসতো। আর আজকাল কেন যেন এমন করছে ও বুঝতে পারছি না। আমি বেড থেকে উঠে রান্নাঘরে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে দেখলাম কেবল বেকার দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরতেই ঝাটকা মেরে ছাড়িয়ে নিল। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে বললাম, কি হলো আমার অধরা যান? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। আমাকে বলো কি হয়েছে। আরে বাবা, বললাম তো কিছু হয়নি। তুমি যাও, অফিসে দেরি হয়ে যাবে, গুছিয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আর কিছু বললাম না আমি। অধরা কেমন যেন আচরণ করছে। কি হয়েছে সেটাও সে আমাকে বলছে না। আমি এসব ভাবতে ভাবতে গোসলে গেলাম। খানিকটা পর গোসল শেষ করে বের হতেই দেখি আনাফ আর অধরা আমার জন্য খাবার টেবিলে বসে আছে। আমি যেতেই আনাফ বলল, পাপা আজ অফিস থেকে ফেরার সময় আমার জন্য খেলনা নিয়ে আসবে। ওকে মাই ডিয়ার বয়। আর তোমার কি লাগবে? আচ্ছা, রোজ রোজ এই একই কথা কেন বলো? প্রতিদিনই তো বলি আমার কিছু লাগবে না। ঠিকভাবে মন দিয়ে অফিস করলেই হবে। অধরা কেমন মেজাজে কথা বলছে ঠিক বুঝতে পারছি না। ওর মধ্যে আমার প্রতি কোনো চাপা অভিমান লুকিয়ে নাকি সেটাও বুঝতে পারছি না। কিন্তু সে সব কিছুই যেন স্বাভাবিক ভঙ্গিতেই বলছে। আমি একগাল হেসে অধরাকে বললাম, তা বললে তো হবে না অধরা যান। যাও, আসার সময় তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। হুম। অধরা কেবল উত্তর দিয়ে অধরা খাবার বেঁধে দিতে লাগলো। ওর কাজের প্রতি আমি অবাক চোখে তাকালাম। আজকাল যে ওর কি হলো, রোজ অফিসে যাওয়ার আগে আমার কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিত। আজ অনেক দিন হলো ও এটা করছে না। আমিও বুঝতে পারছি না কি হলো ওর। আমি আর কিছু বললাম না। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বের হলাম। অফিসে আসার সময় দরজার কাছে এসে দাঁড়ালাম, এটা ভেবে যে অধরা এই বুঝি এসে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিবে। কিন্তু না, অধরা সব গুছিয়ে দিয়ে সোফাতে বসে টিভি দেখতে লাগলো। আমি নিরাশ দৃষ্টিতে একটু চেয়ে থেকে আনাফকে নিয়ে বেরিয়ে পড়লাম ওর স্কুলে নামিয়ে দেব বলে। গেট দিয়ে যখন বের হচ্ছি তখনই দেখলাম নীরব সাহেব বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বললাম, আরে আপনি এখানে এ সময়ে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে যাই। কেমন আছো আনাফ? জি ভালো স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো। ওকে আবিদ ভাই, আমি তাহলে এখন আসি। বিকালে তো পড়াতে আসতে হবে আনাফকে। নীরব কথাটি বলে চলে গেল। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের দিকে। আনাফকে নীরব প্রাইভেট পড়ায়। খুব ভালো একজন ব্যক্তি উনি। রোজ সকালেই সাইকেল চালিয়ে তিনি অন্য এলাকা থেকে আনাফকে পড়াতে আসে। আনাফ এইবার ক্লাস 5-এ পড়ে। এসব ভাবতে ভাবতে আমি অফিসে চলে আসি। এটা আমার নিজের অফিস। তবুও সময়ের কাজ সময় মতো করি বলে সবার মতো আমিও ঠিক সময়ে আসি। অফিস শেষ করে বাড়িতে আসলাম। কলিং বেল বাজানোর খানিকটা পর আনাফ এসে দরজা খুলে দিল। এটা আজ অনেক দিন থেকেই হচ্ছে। আনাফ এসে দরজা খুলে দেয়। আমি আনাফের হাতে খেলনা দিয়ে বললাম, আব্বু, তোমার আম্মু কোথায়? আম্মু তো শুয়ে আছে, আম্মুর শরীর নাকি ভালো না। ও, যাও পড়তে বসো। আনাফ রুমে চলে গেল দৌড়ে। আমি আমাদের রুমে চলে আসলাম। দেখি অধরা শুয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে শার্ট খুলতে খুলতে বললাম, আনাফ বলল তোমার নাকি শরীর খারাপ, কি হয়েছে? এই একটু মাথা যন্ত্রণা আর কি। সেই একই কথা। প্রতিদিনের মতো এই এক কথা আমি শুনতে শুনতে বিরক্ত। আমার শার্ট খোলা শেষে অধরাকে জড়িয়ে নিতে যাব তখনই সে উঠে সরে যেয়ে বলল, এই থামো, তোমার গায়ে ঘাম, এই অবস্থায় আমাকে ছুবে না। কেন? এর আগেও তো এমন হয়েছে। কই, মানা তো তখন করতা না। বরং তুমি আমাকে বাড়িতে আসার পর
জড়িয়ে ধরে মুখ লুকাতে বুকে। সে তখন করতাম, এখন কেমন যেন লাগে। ওহ, এই নাও আইসক্রিম। ফ্রিজে রেখে দাও, পরে খাবো। অধরার কথা শুনে অনেক অবাক হলাম। সে এমন বলবে ভাবতেই পারেনি, কারণ এর আগে অধরাকে আইসক্রিমের কথা বললেই লাফিয়ে এসে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলতো, আমার বরটা অনেক ভালো, আমাকে কত ভালোবাসে। কিন্তু না, অধরার আচরণ অন্যরকম হয়ে গিয়েছে। আমি কিছু বললাম না। সে শুয়ে আছে, আমি আর আনাফ রাতের খাবার খেয়ে নিলাম। ওকে ডাকলাম, কিন্তু সে খাবে না। এভাবেই চলে গেল আরও কয়েকটা দিন। অবহেলাতে আমি নিঃসঙ্গতায় পড়ে গেছি। সব কিছু পাল্টে গেছে। অগাধ ভালোবাসা আজ হারিয়ে গেছে অবহেলা নামক এক নেশাতে। অধরা রোজ বলতো, আমাকে ছেড়ে যাবে না তো? আর আজ কি না অধরাই আমাকে ছেড়ে যেতে চাই। কারণগুলো জানতে চাইলে বলে, রোমান্টিকতা আর ভালো লাগে না, আগে লাগতো। তবে মানুষ পরিবর্তন হয়, তাই আমিও হয়েছি। আমি তাকে কিছু বলিনি। অধরা আর কেয়ারও নেয় না আমার। আমি তাকে কেয়ার নিতে চাইলে সে থামিয়ে দেয়। আমি না খেলে সে খেত না। এখন তার উল্টা। অফিসে বসে এসব কথা ভাবছি। তখন বেলা 11টা বাজে। আমি অফিসে চলে এসেছি। আজ একটু তাড়াতাড়ি 9টার সময়। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি দেখলাম নাম্বারটি অচেনা। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে শুনলাম, এই কোথায় তুমি? আজ আসতে এত দেরি করছো কেন? এই তো চলে আসছি, গেটের কাছে। তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি জান? স্যার, আপনার ফাইল রেডি। শেফালির কথা বলার সাথে সাথেই লাইনটা কেটে গেল। আমি হা হয়ে শেফালির দিকে তাকিয়ে আছি। কেমন যেন কণ্ঠ দুটো বেশ পরিচিত মনে হচ্ছে, বিশেষ করে মেয়েটির কণ্ঠ। কিন্তু আমার ফোনে কিভাবে কল আসলো এভাবে? দুইটা মানুষের কথা শুনতে পেলাম। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো কণ্ঠটা আর অন্য কারো না, সেটা হলো অধরার। আমি আর দাঁড়ালাম না। স্টান উঠে সোজা অফিস থেকে বের হলাম। গাড়ি কাছে আসতেই ঝুম করে বৃষ্টি হলো। আমি গাড়ি চালিয়ে বাড়িতে আসলাম। বাড়ির গেটের বাইরে গাড়িটা রেখে ভেতরে ঢুকতেই দেখি পুরাতন একটি সাইকেল পাঁচিলের সাথে দাঁড়িয়ে আছে। সাইকেলটি আর কারো নয়, নীরবের। ভিজতে ভিজতে বাড়ির গ্রিল দেওয়া দরজার কাছে আসলাম। খোলাই আছে। হাত ঘড়ির দিকে তাকালাম, বেলা 11টা 15। নীরবের তো এখন আসার কথা না, সে তো পড়াতে আসবে বিকালে। তবুও কেন সে এখন এখানে? 7-5 ভাবতে ভাবতে দরজা ঠেলে বারান্দাতে ঢুকলাম। সব দরজা বন্ধ। আমি আমাদের রুমের দরজা ঠেলে দিলাম, কিন্তু ভিতর থেকে বন্ধ। পাশের জানালাটা খোলা, তবে পর্দা টানানো। আমি আস্তে হেঁটে সেখানে গেলাম। কাঁপা কাঁপা হাতে পর্দাটি সরাতেই আমার চোখ দুটো যেন ভয়ঙ্কর কোনো